মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র নেতৃত্ব, যুব নেতৃত্ব এবং একটু আগে আপনাদের সামনে খুব সাবলীল ভাষায় খুব কঠিন কঠিন কয়েকটা কথা যিনি বলে গেলেন সেই মাস্টার মশাই ডক্টর অরুণ দেব এবং আপনারা যারা প্রত্যেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের এই সভায় এসেছেন, প্রত্যেককে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি কালকে থেকেই যে কথাটা বলছি, আমাকে বিভিন্ন মানুষ, বিভিন্ন আমাদের কমরেডরা, সাথীরা, বন্ধুরা তারা বলছেন যে তুমি যখন এখানে এসেছো তুমি এমন কিছু কথা বলে যেও যাতে ত্রিপুরায় যারা রয়েছেন, যারা এখনো আমাদের আন্দোলনের প্রতি আশার চোখ তুলে তাকিয়ে আছেন, তারা যেন অনুপ্রাণিত হয়ে যেতে পারে। অনুপ্রেরণা বলতে এখন আমার ভয় লাগে। পশ্চিমবঙ্গের যে অবস্থা, মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এত কিছু হচ্ছে, অনুপ্রেরণা কথাটাই এখন একটু খটোমটো হয়ে গেছে। যাই হোক, তারা যাতে ইন্সপায়ার্ড হতে পারে। কিন্তু আমি যে কথাটা বারবার বলি, আমার কাছে, এবং আমি মানে শুধু ব্যক্তি আমি নয়, আমাদের কাছে, আমরা যারা বাংলার বুকে রাজনীতি করছি, বামপন্থী রাজনীতি করছি, আমরা যারা সারা ভারত জুড়ে এই ভারতের ছাত্র ফেডারেশন, ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের প্রত্যেকের কাছে আপনারা যারা ত্রিপুরার মানুষ, আপনারা যারা ত্রিপুরার কমরেড, আপনারা আমাদের কাছে ইন্সপিরিয়েশন। আপনারা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত আরএসএস এর চোখে চোখ রেখে, বিজেপির চোখে চোখ রেখে লড়াই করছেন, এই লড়াই আমরা ভারতের অন্য কোনো প্রান্তে করতে হয় না আমাদের। আমরা খবর পেতাম যখন ত্রিপুরাতে বামপন্থী সরকারের পতন হলো, প্রতিদিন প্রতিনিয়ত আমরা খবর পেতাম আজকে অমুক কমরেডের বাড়ি ভাঙচুর হয়েছে, বসে আছে নীলাঞ্জনাদি, আমরা একসাথে ছাত্র আন্দোলন করেছি, আমাদের এখনো ওই ছবিটা খুব পরিষ্কার মনে আছে। বাড়িতে আক্রমণ হয়েছে, বৃদ্ধা ঠাকুমা, তাকে পর্যন্ত রেয়াত করা হয়নি। কিছুদিন আগে সন্দীপন, আমাদের ছাত্র নেতা, আমাদের সেক্রেটারি, তার উপর আক্রমণ হয়েছে। তার আগে নবরুন্দার উপর। ছাত্র, যুব নেতৃত্ব, বামপন্থী নেতৃত্ব, প্রত্যেকে যারা এই ত্রিপুরার বুকে নিজের কথা, নিজের আদর্শের কথা বলার জায়গা রেখেছে, নিজের শিরদাঁড়াটা টান টান করে রেখেছেন, তাদের প্রত্যেকের উপর আক্রমণ নেমে এনেছে। আসলে এই ফ্যাসিবাদী কায়দা, এই বিজেপি, আরএসএস যে আদর্শে তারা বিশ্বাস করে, তারা ফ্যাসিবাদে বিশ্বাস করে। ফ্যাসিবাদ বিশ্বাস করে আমার কোনো অপোজিশন থাকতেই পারে না, আমার কোনো বিরুদ্ধ মত থাকতেই পারে না, আমি যেটা বলবো সেটাই ঠিক। ফলে যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বিশ্বাস করি, যে ভারতবর্ষকে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে চিনি, যাতে আমি, আপনি, আমরা সবাই আমাদের মতানৈক্য হতে পারে, আমার যা ভাবনা, আপনার যা ভাবনা, সেই ভাবনাগুলো আলাদা আলাদা হতে পারে। কিন্তু ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে আমার আলাদা আলাদা ভাবনাগুলো, আমার আলাদা আলাদা রাজনীতিগুলো করার, বলার জায়গা থাকার কথা। এই সংবিধান, দ্বিতীয় কথা যে লেখা আছে, সংবিধান বাঁচাও, কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে আমাদের সেই অধিকারটুকুনি দিয়ে গেছিল। নরেন্দ্র মোদীরা 2014 সালের পর থেকে যে প্রজেক্ট ভারতের বুকে নিয়ে এসছে, তা হচ্ছে আসলে একটু একটু করে ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি ইন্ডিয়া, দ্য নেশন, সেটাকে কি করে ডিকনস্ট্রাক্ট করা যায়, সেটাকে কি করে ভেঙে ফেলা যায়, দুমড়ে মুচড়ে শেষ করে ফেলা যায়। আমাদের মনে আছে 2014 সালে যখন নরেন্দ্র মোদীরা নির্বাচনী প্রচারে এসেছিলেন, বিজেপি নির্বাচনী প্রচারে এসেছিলেন, কোথাও তারা একবারের জন্য হিন্দু মুসলিমকে প্রাইমারি এজেন্ডা করেননি, কোথাও হিন্দু রাষ্ট্রের কথা খুব জোর গলায় বলেননি। কি বলছিলেন? বিকাশ হোগা, ডেভেলপমেন্ট হোগা। বিগত বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তারা এই দেশের কোনো বিকাশ করেননি, কোনো উন্নয়ন করেননি, আমরা উন্নয়ন করব। আমরা তারই একটা কন্টিনিউয়েশন দেখি পশ্চিমবঙ্গে। যখন মমতা ব্যানার্জি সরকারে আসছেন 2011 সালে, মমতা ব্যানার্জির ট্যাগলাইন কি? বদলা নয়, বদল চাই, উন্নয়ন চাই, উন্নয়ন করতে হবে। বিগত 34 বছর ধরে উন্নয়ন হয়নি। সেই একই কন্টিনিউয়েশন ত্রিপুরাতে। যখন বিজেপি সরকার প্রথমবার এখানে এলো, সেই নির্বাচনে তাদের ট্যাগলাইন কি ছিল, প্রচারের তরিকা কি ছিল, বা প্রচারের মূল কথা কি ছিল? পরিবর্তন আনতে হবে, বদলে ফেলো, পাল্টে ফেলো, এতদিন ধরে যা যা হয়েছে সবটা বদলে ফেলো। আসলে বদলে ফেলে আমি কি আনবো? বদলে তো আমি দিলাম, পরিবর্তন তো হলো, পরিবর্তনের পর কি? 2014 পর আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী কিছুদিন আগে হাত জোড় করে বলছিলেন আমরা হিন্দু মুসলিম মানি না, আমরা বিকাশ করতে এসেছি, বিকাশ পুরুষ, ডেভেলপমেন্ট করতে এসেছি, আমরা দেখলাম তার আস্তিনের সাপটা একটু একটু করে বেরিয়ে পড়লো। আমরা দেখলাম হিন্দু রাষ্ট্রের কথা তারা জোর গলায় বলছেন। এনআরসি এর মতো এরকম ভয়ঙ্কর একটা আইন ভাবা যায় না। আজকে এই সময় দাঁড়িয়ে, এইরকম একটা উন্নত সময় দাঁড়িয়ে, একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যে দেশে হিন্দু রয়েছে, মুসলমান রয়েছে, আদিবাসী মানুষ রয়েছে, খ্রিস্টান রয়েছেন, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের জাত, বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষ হাজার হাজার বছর ধরে যে দেশে রয়েছে, যে দেশকে বর্ণনা করার সময় এনসিইআরটির বইতে লেখা হচ্ছে कि कारवाए बस्ती गई हिंदुस्तान बनता गया। যাত্রাপথে বিভিন্ন মানুষ একটু একটু করে থেকে গেছেন, থেকে যেতে যেতেই আজকে আমরা যাকে ভারত বলি, সেই ভারত তৈরি হয়েছে।
এনআরসি এর মধ্যে দিয়ে প্রথমবার লিগালি কনস্টিটিউশনালি বিজেপি আরএসএস আপনাদের সামনে বলল যে দ্বিজাতির কথা, যে দ্বিজাতির অনুসারে যে রাষ্ট্র হওয়ার কথা ছিল, পার্টিশনের সময়, দেশভাগের সময় ভারতটা হিন্দুর হবে, পাকিস্তানটা মুসলমানের হবে, যে কথা ভারতের বেশিরভাগ মানুষ তিনি হিন্দু হতে পারেন অথবা মুসলমান হতে পারেন, যারা মেনে নেননি, সেই দ্বিজাতি তত্ত্বের কথা নতুন করে নিয়ে আসা হলো। আপনি যদি মুসলমান মানুষ হন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় কিনা। আপনার বাপ ঠাকুরদা তারও আগে কেউ ভারতে জন্মেছেন কিনা, তার বার্থ সার্টিফিকেট আছে কিনা, আপনাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে, তবেই আপনি ভারতীয়। এখানে বহু মানুষ বসে রয়েছেন যারা আমার মতো উদ্বাস্তু পরিবারের, হয়তো ওই পার্টিশনের সময়, দেশভাগের সময় নিজের ঘটি বাটি সবকিছু ছেড়ে এপারে আসতে বাধ্য হয়েছিলেন। এখন কেউ যদি আপনাকে এসে বলে যে আপনি ওপার বাংলা থেকে এসছেন, আপনি প্রমাণ করুন তো আপনি পলিটিক্যাল অথবা রিলিজিয়াস কারণে আপনাকে আপনার মুল্ক ছাড়তে হয়েছে, আপনার দেশ ছাড়তে হয়েছে, আমরা সেই কাগজ দেখাতে পারবো? এই উত্তর পূর্ব ভারত বিস্তীর্ণ অঞ্চল, এখানে বন্যায় ডুবে থাকে, আসামে বন্যা হয়েছে, ত্রিপুরার বিভিন্ন অংশে হয়। যে মানুষের ঘরটা তার স্থায়ী ঘর নয়, প্রতিবার যখন বর্ষা হয় তার ঘর ভেসে যায়, তার বাড়ি ভেসে যায়, কাগজপত্র কি মানুষের হিসাব থাকে না, সেই মানুষ কোথা থেকে কাগজ নিয়ে আসবে? আমরা স্লোগান দিয়েছিলাম যে কাগজ আমরা দেখাবো না, কারণ আমরা বিশ্বাস করি এই দেশটা আমাদের প্রত্যেকের, নরেন্দ্র মোদীর, বিজেপির, আরএসএস এর বাবার সম্পত্তি নয়, পৈতৃক সম্পত্তি নয়। তারা চাইলেই যে কাউকে আপনি নাগরিক নন, আপনি এদেশ ছেড়ে চলে যান, আপনি পাকিস্তানে চলে যান, আপনি বাংলাদেশে চলে যান, তারা তা বলতে পারে না। 2014 সালের পর প্রথমবার এই কনস্টিটিউশনের ওপর, সংবিধানের ওপর যে আঘাত নরেন্দ্র মোদীরা আনার চেষ্টা করেছিল তা হলো এনআরসি বিল। কিন্তু এটা তো আমাদের দেশ, যে কথা বলছিলাম, এদেশ শুধু বিজেপির নয়, এদেশ আরএসএস এর নয়, এদেশ ভগৎ সিং এর দেশ, এদেশ ক্ষুদিরামের দেশ, এদেশ চন্দ্রশেখর আজাদের দেশ, আয়ঙ্গালির দেশ, দশরথ দেববর্মার দেশ, জ্যোতি বসুর দেশ। এদেশ তো মানুষে মানুষে বিভাজন শেখেনি। আমরা দেখলাম এনআরসি এই বিলটা আসার পর কিভাবে রাস্তায় মানুষ নামলেন, তার ধর্ম ভুলে, তার জাত ভুলে প্রত্যেকে এক কাট্টা হয়ে বললেন এই দেশকে আমরা আর একবার ভাঙতে দেব না, পিছু হটতে বাধ্য হলো। এটা ঠিক, দিল্লিতে আমরা দেখলাম দাঙ্গা হলো, তাতে বহু মানুষ, বহু আমার মতো ছাত্র যারা ওই লড়াইয়ে ছিলেন, সংগ্রামে ছিলেন, শাহিনবাগে আমরা সবাই পার্ট ছিলাম, সেই শাহিনবাগের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে অনেকে জেলে গেলেন। উমর খালিদ আমার ইউনিভার্সিটির, আমার এক সময়ের সতীর্থ, সে এখনো জেলের মধ্যে রয়েছে। কিছুদিন আগে খালিদ জাফরি আরেকজন যিনি জেলের মধ্যে রয়েছেন, তার যে মিনিমাম মেডিকেল অ্যাটেনশন সেটা পর্যন্ত দেওয়া বন্ধ করা হয়েছে। এটা ঘটনা যে এই এনআরসি আটকানোর জন্য আত্মত্যাগ দিতে হয়েছে, বলিদান দিতে হয়েছে, বহু মানুষকে জেল খাটতে হয়েছে, নিজের জীবনের অনেক কটা অমূল্য সময়, অনেক কটা অমূল্য বছর দিতে হয়েছে, কিন্তু তবুও তারা হার মানেনি। এটাই তো ভারতের স্পিরিট, এটাই তো আমাদের প্রত্যেকের স্পিরিট, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। কিন্তু তারা থেমে থাকেনি, বসে থাকেনি। কারণ আমরা যারা আরএসএস বিজেপিকে দেখছি, আমরা যারা ফ্যাসিবাদকে দেখেছি, আমরা বুঝেছি যে ফ্যাসিবাদের অনেক রকম হাত পা থাকে, এটা হাইড্রার মতো, অনেকগুলো হাত পা নিয়ে এসে একটা দেশ, একটা রাজ্য, একটা সমাজকে শেষ করে দিতে চায়। একদিকে যেমন তারা আমাদের সংবিধান, যে সংবিধান আমাদের বেসিক মিনিমাম গ্যারান্টি করে, সেইটাকে নষ্ট করার চেষ্টা করছিল, ধর্মনিরপেক্ষতাকে বদলে দিয়ে, গণতন্ত্রকে বদলে দিয়ে স্বৈরাচার শাসনের চেষ্টা করছিল। একই সঙ্গে তাদের একটা অর্থনৈতিক এবং সামাজিক হাতও রয়েছে। আমরা দেখলাম একটার পর একটা বিল নিয়ে এসছে এই সরকার। প্রথম নিয়ে এলো লেবার কোড, যে লেবার কোডের মধ্যে দিয়ে এই এত হাজার হাজার বছর, এই এত দিনের শ্রমিকের যে প্রাপ্য অধিকার, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা। ম্যাটারনিটি লিভ, যে মা শ্রমিক চায়ের বাগানে কাজ করেন, অন্তঃসত্ত্বা হন, তিনি আগে যে মাতৃকালীন ছুটি পেতেন, সেই ম্যাটারনিটি লিভ পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। পেনশন থেকে শুরু করে, গ্র্যাচুইটি থেকে শুরু করে, সোশ্যাল সিকিউরিটি বলতে আমরা যা যা বুঝতাম অলরেডি সেগুলোকে ডাইলিউট করা শুরু হয়েছে। তারপর তারা নিয়ে এলো কৃষি বিল, যে কৃষি বিলে বলা হলো আপনার জমি আপনার থাকবে, কিন্তু সেই জমির যা মুনাফা, সেই জমি থেকে যা উৎপাদন হবে, সেই মুনাফাটা আপনার পকেটে থাকবে না, সেই মুনাফাটা যাবে আম্বানি আদানিদের পকেটে। আপনার জমিতে কি চাষ হবে আপনি ঠিক করবেন না, আপনার জমির ফসল আপনি কোথায় বিক্রি করবেন আপনি ঠিক করবেন না। আগে যে রসুন একটা কৃষক 100 টাকা কিলো দরে বিক্রি করতো, আদানি আম্বানির সঙ্গে ডিল হবে 1 টাকা, 2 টাকা, 3 টাকায় বিক্রি করতে সে বাধ্য হবে। এরকম একটা ভয়ঙ্কর মারণ ফাঁদ এই সরকার এই দেশের কৃষকদের জন্য লেবার ল বদলের মাধ্যমে এই দেশের শ্রমিকদের জন্য নিয়ে এলো। কারণ তারাও বুঝতে পেরেছিল যে ভারতের তো ইতিহাস রয়েছে শ্রমিকের আন্দোলনের, কৃষকের আন্দোলনের, তেভাগা আন্দোলন, এত বড় বড় শ্রমিক স্ট্রাইক আমরা দেখেছি, লেবার স্ট্রাইক আমরা দেখেছি, ওয়ার্কার স্ট্রাইক আমরা দেখেছি, সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের
দাবি দাওয়া নিয়ে আন্দোলন আমরা দেখেছি। যদি শ্রমিক কৃষকের ঐক্য, যদি শ্রমিক কৃষকের আন্দোলনের পরিসরটাকে শেষ না করা যায়, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত হিন্দু রাষ্ট্র, আমাদের যে কাঙ্ক্ষিত স্বৈরাচার, সেই রাজ্যে সেই মডেলে আমরা কখনো পৌঁছাতে পারবো না। ফলে এই দেশের শ্রমজীবী মানুষ, শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনত কাজ যাকে আমরা বলি, তাদের প্রতি আক্রমণটা আরো বেশি শানিত হলো। আমরা দেখলাম তার জবাবও এলো। আপনারা সবাই জানেন 1 বছর ধরে আমার দেশের কৃষকরা তারা রাস্তায় ছিলেন। 300-র ওপর মানুষ শহীদ হয়েছেন। ঠান্ডার মধ্যে দিনের পর দিন দিল্লিতে যারা গেছেন তারা জানেন কি ভয়ঙ্কর ঠান্ডা হয়। 3 ডিগ্রি, 3.5 ডিগ্রি, কখনো কখনো 0 ডিগ্রি পর্যন্ত রাত্রিবেলা টেম্পারেচার পৌঁছে যেত। তবুও মানুষ একদিনের জন্য, একবারের জন্য তাদের লড়াই ছেড়ে যাননি। আমরা যখন গেছি সিঙ্গু বর্ডারে, আমরা জিজ্ঞেস করেছি, ওই নানিরা, দাদিরা, বয়স্ক মহিলা, কথা বলতে পারেন না ঠিক করে, চলতে পারেন না, সঙ্গে একজন কাউকে লাগে হাঁটতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের ভয় করে না? মনে হয় না যে এত সমস্যার মধ্যে এখানে বসে আছেন, যদি কিছু হয়ে যায়? তিনি আমায় জবাব দিয়েছিলেন যে আসলে আমরা তো ভগৎ সিং এর রাজনীতি করা লোক, আমরা তো ভগৎ সিংকে দেখে বড় হয়েছি। ভগৎ সিং যদি এই দেশকে বাঁচানোর জন্য ফাঁসির ফান্দা গলায় নিতে পারে, আমরা ওই ভগৎ সিং এর পরিবারের মেয়ে, আমরা এই দেশকে বিক্রি হতে দেব না। এই দেশকে বাঁচানোর জন্য যদি মরতে হয় আমরা রাজি আছি। যদি আমি মরি, আমার গ্রামের, আমার পাশের বাড়ির যে মেয়েটা সে আসবে, আমি জানি। যদি আমি মরে যাই, আমার যে মেয়ে, আমার যে নাতনি, সে আমার জায়গায় এসে বসবে, আমি জানি। এ লড়াই শুধু কৃষকের লড়াই নয়, এ লড়াই ভারত বাঁচানোর লড়াই। আমরা দেখলাম যে ভারতের কথা আমরা বলছি, স্যার বলছিলেন যে ভারত মানে কি? ভারত মানে কি শুধু একটা ম্যাপ? ভারত মানে কি যেভাবে বিজেপিরা আমাদের বোঝাতে চায়, একটা ম্যাপ থাকবে, তার উপরে একজন ভারত মাতার ছবি থাকবে, তিনি বাঘের ওপর বসে থাকবেন, তার হাতে গেরুয়া ঝান্ডা থাকবে। আমাদের কাছে তো ভারত মানে এই একটা ছবিও নয়। আমাদের কাছে ভারত মানে ভারতের লোক, যে লোক কৃষক, যে লোক শ্রমিক, যে লোক খেতে কাজ করেন, কারখানায় কাজ করেন, যে আদিবাসী মানুষ সকালবেলা বনের মধ্যে যান, সেই মানুষটা, যে দলিত মানুষটা এখনো পর্যন্ত ওই ম্যানহোলের ভিতরে ঢুকতে বাধ্য হন, সেই মানুষটা, যে মুসলিম ছেলেটাকে এখনো পর্যন্ত টেররিস্ট বলে জেলের মধ্যে পুরে দেওয়া যায়, সেই প্রত্যেকে তো ভারতের লোক। আমরা যখন বলি আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতের লোককে ভালোবাসি, কোনো অবয়বকে ভালোবাসি না। তাই আজকে যখন আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আগামী 12 তারিখ এই ত্রিপুরার বুকে আমরা সারা দেশ জুড়ে জাঠা করছি। আমাদের জাঠার স্লোগানই হচ্ছে সেভ এডুকেশন, সেভ ইন্ডিয়া, শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও। আমরা জাঠা করতে বাধ্য হচ্ছি কারণ আমাদের মাথার ওপরেও এই যেরকম কৃষি বিল এসছিল, লেবার ল এসছিল, সেরকম আমাদের মাথার ওপরেও একটা বিল এসছে, নয়া শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি 2020। নিউ এডুকেশন পলিসি 2020 বলছে যে আপনার পকেটে যদি রেস্তো থাকে, আপনার পকেটে যদি পয়সা থাকে, তাহলেই আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করবে। আপনি যদি সাধারণ পরিবারের হন, ভুল করেও কৃষক শ্রমিক পরিবারের হন, তাহলে আপনার ছেলেমেয়ের পড়াশোনা করে লাভ নেই। কি লাভ? সেই তো তাকে খেতেই ফিরতে হবে, সেই তো তাকে কলের মজদুরি হতে হবে। আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করতে এসেছিলাম, আমরা যারা সমাজ বদলের স্বপ্ন দেখেছি, আমরা তো গর্ব করে বলতাম যে আমরা এমন একটা সংগঠন করি যে সংগঠন স্বপ্ন দেখতে শেখায়, যে এই ভারতে একটা শ্রমিকের ছেলে, মজুরের ছেলেও মাথা উঁচু করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লাল বাতি গাড়ি করে IAS IPS হবে, কেউ তাকে আটকাতে পারবে না। এই শিক্ষা তো আমরা পেয়েছি আমাদের সংগঠন থেকে। আজকে যে নয়া শিক্ষানীতির কথা তারা বলছে, তাতে সমস্ত কিছু, এতগুলো বছরের আমাদের যে অর্জিত অধিকার, লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে, যে হাজার মানুষ, যে হাজার হাজার কর্মী SFI করার জন্য খুন হয়েছেন, বাড়ি ছাড়া থেকেছেন, বছরের পর বছর পরীক্ষা দিতে পারেননি, পড়াশোনা ছাড়তে হয়েছে মাঝ রাস্তায়, তাদের প্রত্যেকের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কেড়ে নেওয়া, সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়ার, নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা নয়া এডুকেশন পলিসিতে। নয়া এডুকেশন পলিসি বলছে 3টে মূল কথা: কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন এবং কমিউনালাইজেশন অফ এডুকেশন। আপনারা জানেন নিশ্চয়ই আপনাদের ত্রিপুরাতেও বিভিন্ন স্কুলগুলোকে বেসরকারি হাতে দেওয়ার কথা হচ্ছে। বিদ্যাজ্যোতি, তাই তো স্কিমটার নাম। তাতে বলা হচ্ছে যে এটা সেন্টার অফ এক্সিলেন্স হবে, তাতে গানের মাস্টার থাকবে, নাচের মাস্টার থাকবে, খেলার মাস্টার থাকবে, মানে যার যার কোনো দরকার নেই সেই সবের মাস্টার থাকবে, অন্য কিছু হবে না। তার যে ফি হবে, সেই ফি কোন ছেলেমেয়েরা, কার বাড়ির ছেলেমেয়েরা দিতে পারে সে বিষয়ে আমি যাচ্ছি না। মানে কি অদ্ভুত কন্ট্রাস্ট দেখুন। আজকে যখন আপনার রাজ্যের সরকার স্কুলগুলোকে বেসরকারিকরণ করার চেষ্টা করছে, বেসরকারি হাতে দিয়ে বলছে যে এখানে গুড কোয়ালিটি অফ এডুকেশন হবে, ঠিক সেই সময় আপনার সামরুম ডিস্ট্রিক্টের ছোট ছোট বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা রাস্তায় নেমে চিৎকার করে বলছে আমরা পড়তে চাই, আমাদের শিক্ষক কোথায়। সারা রাজ্য জুড়ে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে কারণ তাদের শিক্ষক নেই। আবার একই সঙ্গে শিক্ষকরা যারা পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, তারাও রাস্তায় নামছেন, বলছেন আমরা পড়াতে চাই।
তাহলে ছাত্ররা পড়তে চায়, শিক্ষকরা পড়াতে চায়, অথচ আমাদের যে রাজ্য, আমাদের যে সরকার, আমাদের যে রাষ্ট্র, সে চায় না এর মধ্যে একটাও হোক। কারণ ওই যে যত বেশি পড়ে সে তত কম মানে। আমি যখনই পড়তে শিখবো, বুঝতে শিখবো, তখন তো আমি প্রশ্ন করব। বিজেপি সরকার যা যা কথা বলেছিলেন নির্বাচনের আগে, তার একটাও পূর্ণ হলো না কেন? আমি তো প্রশ্ন করব, কাহা গয়া अच्छे दिन। আমি তো প্রশ্ন করব, আপনি তো বলেছিলেন कि अगर नरेंद्र मोदी जी आएंगे तो सबका साथ होगा, सबका विकास होगा। हमने तो देखा मोदी जी आने के बाद पूरे देश के अंदर इतना ज्यादा महंगाई बढ़ गया कि पहले जो गैस हम 500 रुपए में खरीदते थे वो अब 1000 रुपए में खरीदते हैं। এই প্রশ্নগুলো আমরা করতে থাকবো, তাই তারা চান না ছেলে মেয়েরা পড়াশোনা করুক। ছেলে মেয়েরা পড়াশোনা করলেই তোরা অস্বস্তিতে ফেলবে, এই এসএফআই করবে, টিএসইউ করবে, সংগঠিত হবে, আন্দোলনে যাবে, লড়াইয়ে যাবে। তারা চায় না আমরা প্রশ্ন করি, তারা চায় না আমরা সরকারের চোখে চোখ রেখে কথা বলি। তাই শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দেওয়ার প্রচেষ্টা। নয়া শিক্ষানীতি যদি প্রণীত হয়, তাহলে যে যা মডেল আপনাদের এই ত্রিপুরাতে তৈরি হয়েছে, যে ছোট স্কুলগুলোকে বন্ধ করে দাও, নয়া শিক্ষানীতিও বলছে ছোট স্কুলগুলোকে বন্ধ করে বড় স্কুল ক্যাম্পাস তৈরি করবে। এখন ছোট স্কুল মানে কোন স্কুল? ছোট স্কুল মানে আপনার একদম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের একটাই স্কুল, তাতে হয়তো দুজনই মাস্টারমশাই দিদিমণি মেরে কেটে 50টা বাচ্চা তাতে পড়তে যায়। আপনি বলতেই পারেন তো সরকারের টাকা নষ্ট হচ্ছে, বন্ধ করাই যায়। কিন্তু এটাও জেনে রাখুন, ওই ছোট্ট স্কুলটা বন্ধ হলে ওই 50টা বাচ্চার পড়াশোনাও চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ এ তো আমরা সবাই দেখেছি, তো যা আমাদের রিসার্চ, যা আমাদের সমীক্ষা, সেই সমীক্ষা তো বলছে একটি বাচ্চার বাড়ির সঙ্গে তার স্কুলের দূরত্ব যত বেশি বাড়বে, ড্রপ আউটের সম্ভাবনাও তত বেশি বাড়বে। যদি আমার স্কুল অনেক দূরে হয়, আমি পায়ে হেঁটে না যেতে পারি, আমাকে যদি বাস, ট্রেন, কোনো যানবাহনে যেতে হয়, তার জন্য তো টাকা লাগবে। আমি শ্রমিক পরিবারের মেয়ে, মজদুর পরিবারের মেয়ে, হয়তো বাড়ির প্রথম স্বাক্ষর, আমার বাবা দিন আনেন দিন খায়, আমাকে যে পড়াশোনা করাচ্ছেন, আমাকে যে স্কুলে ভর্তি করাচ্ছেন, তাতেই তার অনেক ধরনের কষ্ট। নতুন করে আবার এক্সট্রা টাকা দেবেন কোথা থেকে? আমরা দেখেছি প্যান্ডেমিকের সময় হাজার হাজার ছেলে মেয়েরা স্কুল ছুট হয়েছেন, বাধ্য হয়েছেন। কাজ গেছে মা বাবার, বাড়ির বড় ছেলে হয়তো 15 বছর বয়স, 14 বছর বয়স, বাধ্য হয়ে কাজ নিয়েছে, কারণ মা বাবাকে তো বাঁচাতে হবে। বাড়ির যে ছোট বোনটা, তার তো একটু দুধ কিনে আনতে হবে। আমরা দেখেছি মেয়েরা, আমরা একটা সার্ভে করেছিলাম এসএফআই এর তরফ থেকে, তাতে দেখা গেছে যে মেয়েরা প্যান্ডেমিকের আগে পর্যন্ত স্কুলে যাচ্ছিল, ওই 2 বছর প্যান্ডেমিকের পর তাদের মধ্যে বেশিরভাগের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে অনেকের। কারণ আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে মেয়েকে বাড়িতে বসিয়ে রাখা তো বোঝার মতো। মেয়ে বড় হয়ে গেছে, 15 বছর বয়স হয়ে গেছে, আগে স্কুলে যাচ্ছিল, ঠিক আছে, একটা এনগেজমেন্টের মধ্যে ছিল, এখন এতক্ষণ বাড়িতে বসিয়ে রাখবো, তার চেয়ে ভালো বিদায় করে দিই, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। আমরা যে কথাটা বারবার বলছিলাম, যখন প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আপনার এডুকেশন সিস্টেম ভেঙে পড়েছে, সেই সময় আপনি দাঁড়িয়ে বলছেন যে আমাকে ডিজিটাল এডুকেশন করতে হবে, ব্লেন্ডেড মোড, 60% অফলাইনে হবে, 40% অনলাইনে হবে। আচ্ছা, অনলাইনে পড়বে কারা? সমীক্ষা বলছে 70.5% মানুষ যারা এই ভারতে পড়াশোনা করেন, তাদের কারোর হাতে স্মার্টফোন নেই। স্মার্টফোন থাকলে তাতে ইন্টারনেট নেই, ইন্টারনেট থাকলে তাতে সেই অত ডেটা নেই যাতে ক্লাস করা যায়, ভিডিও দেখা যায়, পরীক্ষা দেওয়া যায়। তাহলে এই সমস্ত শিক্ষা ব্যবস্থায় যে বদল, এই বদলটা কার জন্য? গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য। এই তো অভিমুখ পরিষ্কার হয়ে যাচ্ছে। যত বড় বড় কথা তারা মুখের ওপর বলুন না কেন, যে আমরা ডেভেলপ করব এডুকেশন সেক্টরকে, আমরা মডার্নাইজ করব, মডার্নাইজ করছি কার জন্য? ত্রিপুরার বামপন্থীরা। ত্রিপুরায় যখন বামফ্রন্ট সরকার তৈরি হলো, তার আগে থেকে আমাদের প্রাইমারিটি ছিল শিক্ষা। জনশিক্ষা পরিষদ যখন দশরথ দেববর্মার কাজ করেছেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে তারা শিক্ষা নিয়ে গেছেন, কারণ শিক্ষা আনে চেতনা। রোজা লাক্সেমবার্গ একটা কথা বলতেন, যে যারা পিপল হু ডু নট মুভ, দে ডু নট সি দেয়ার চেন। আমার যদি পায়ে শিকল বাঁধা থাকে এবং আমি যদি জানি না যে আমি হাঁটতে পারি, আমি দাঁড়াতে পারি, আমি চলতে পারি, আমি তো জানবোই না আমার পায়ে একটা শিকল আছে। যেদিন আমায় এসে কেউ শেখালো যে দেখো তুমি একটা মানুষ, তোমার দুটো পা আছে, সেই পা দিয়ে তুমি দাঁড়াতে পারো, চলতে পারো, দৌড়াতে পারো, তখন তো আমি বুঝতে পারবো যে আমি যে দৌড়াতে পারছি না তার কারণ আমার পায়ে একটা শিকল বাঁধা আছে। এই বোঝানোটাই, এই বোঝাটা, আমার পায়ে শৃঙ্খল পড়া, এই উপলব্ধিটা, এইটার জন্য শিক্ষার খুব জরুরি। আমরা চেষ্টা করেছিলাম যখন বামপন্থীরা ত্রিপুরায় ছিলেন, শিক্ষাকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি, ইউনিভার্সাল এডুকেশন। কোনো একটা মানুষও তারা শিক্ষাঙ্গনের বাইরে থাকবেন না, বয়স্ক শিক্ষা অভিযান। যারা পিছিয়ে পড়ার সম্প্রদায়ের মানুষ, যারা ছোটবেলায় স্কুলে যেতে পারেননি, অক্ষর জ্ঞান হননি, তারা সাথে পরবর্তীকালেও শিক্ষিত হতে পারেন, সাক্ষর হতে পারেন, তার জন্য প্রচেষ্টা। আর তাই তো এই ত্রিপুরা
সারা ভারতের বুকে 1 নম্বর হয়ে উঠেছিল শিক্ষায়। কেরালাকে পিছনে ফেলে 1 নম্বর হয়ে উঠেছিল নর্থ ইস্টের একটা ছোট্ট রাজ্য। কোন একটা কমরেড বলছিল যে তোমাদের যে একটা জেলার হয়তো টোটাল পপুলেশন আমাদের ত্রিপুরার গোটা রাজ্যটা মিলে তাই হতে পারে। এরকম দুর্গম একটা জায়গা যেখানে সমস্ত জায়গায় ইভেন রোড ফেসিলিটি পর্যন্ত যায়নি, সেই রকম একটা জায়গায় ইউনিভার্সাল এডুকেশন করা মানে সেই সরকারের ডেডিকেশন কত বেশি হতে হবে, কারণ আমরা উপলব্ধি করেছিলাম। আজ কেরালার বুকেও যখন সারা দেশে সমস্ত স্কুলগুলোকে বেসরকারিকরণ করা হচ্ছে, আমার কেরালার বামপন্থী সরকার তারা স্কুলকে ন্যাশনালাইজ করছে, সরকারিকরণ করছে। বেসরকারি স্কুল যা চলছিল না তাকে সরকার বলছে তুমি আমায় দিয়ে দাও। সেখানে এত ভালো তারা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। আমরা বলছি অনলাইন এডুকেশন নয়, ডিজিটাইজেশন অফ এডুকেশন। ক্লাসরুম আপনি স্মার্ট বানান না, ক্লাসরুমে আপনি প্রজেক্টরের মাধ্যমে পড়ান, সমস্ত বাচ্চাকে ট্যাব দিন, সমস্ত বাচ্চাকে ইন্টারনেট দিন, যেখানে আপনি পৌঁছাতে পারছেন না টিভির মধ্যে দিয়ে সেখানে পড়াশোনা করান, পড়াশোনার পরিধিকে আরো বেশি বিস্তৃত করুন। আজকে আমরা যখন দাঁড়িয়ে এই নয়া এডুকেশন পলিসি বা নয়া শিক্ষানীতি নিয়ে কথা বলছি, আমরা আসলে দুটো অভিমুখের কথা বলছি। একটা অভিমুখ, যে অভিমুখ চায় যার পকেটে পয়সা থাকবে সে ভালো পড়াশোনা করবে, আর একটা অভিমুখ চায় পড়াশোনা শুধুমাত্র জ্ঞান অর্জন হবে না, পড়াশোনা আমার লড়াইয়ের হাতিয়ার হবে, আমার চেতনার হাতিয়ার হবে। আমাদের আজকে পক্ষ নিতে হবে, আমরা এই দুই পক্ষের কোন পক্ষে যাব। আমরা দেখছি নয়া শিক্ষানীতি খুব পরিষ্কার করে বলছে সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন হবে। এখানে যারা কলেজে পড়ে তারা নিশ্চয়ই জানবে, মাস্টার্সের ভর্তি হওয়ার জন্য এখন একটা কমন এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট হবে, সিইউসেট। এনটিএ করবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবং এই এনটিএর যে ইতিহাস, সেই ইতিহাস ভয়াবহ। কিছুদিন আগে কেরালাতে ওই এনটিএ সিইউসেট পরীক্ষা দেওয়ার সময় একটি মেয়ে, সে পরীক্ষা দিতে গেছে, তাকে নগ্ন করে সার্চ করা হয়। একটা 18, 19, 20 বছরের মেয়ে, সে পরীক্ষা দিতে যাচ্ছে, কি নিয়ে যাবে? সে বোম নিয়ে যাবে, অ্যাটম বোম নিয়ে যাবে, ছুরি নিয়ে যাবে, কাঁচি নিয়ে যাবে। এনটিএ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লিক করে দেওয়া, কোয়েশ্চেন লিক হয়ে যাওয়া, কোয়েশ্চেনের উত্তর কারোর কাছে চলে যাওয়া, এবং ভীষণ রকম একটা ধোঁয়াশাময় জায়গা। এর আগে স্যার বলছিলেন জেএনইউর কথা, জামিয়ার কথা। আমরা জানি, আমরা যারা হায়ার এডুকেশনে আছি, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজের নিজের বৈশিষ্ট্য থাকে, স্পেশালাইজেশন থাকে। এখন তারা এই সবটাকে গুলিয়ে দিতে চাইছে। একটাই ফরম্যাট হবে, যে ফরম্যাটে আপনাকে জানতে হবে রাম কার বাবা ছিল, যে ফরম্যাটে আপনাকে জানতে হবে গরুর দুধে সোনা পাওয়া যায় কিনা, যে ফরম্যাটে আপনাকে জানতে হবে মহাভারতের সময় ওয়াইফাই ছিল কিনা। এর বাইরে আর কোনো পড়াশোনা, এর বাইরে আর কোনো চিন্তা, এর বাইরে আর কোনো কিছু হবে না। আগে আমি একজন পিএইচডির ছাত্রী, আমাকে যদি পিএইচডি করতে হতো আমাকে আমার সুপারভাইজারের সঙ্গে কথা বলতে হতো, একটা বোর্ডের সামনে আমার প্রপোজাল পেশ করতে হতো, তারা যদি রাজি হতেন আমি পিএইচডি করতে পারতাম। এখন তারা বলছেন এইসব হবে না। প্রাইম মিনিস্টারের অফিস প্রত্যেক ইউনিভার্সিটির ওপরে নতুন করে একটা বডি তৈরি করবেন, যে বডি আপনাকে এই গ্রান্ট দেবে, যে বডি আপনাকে অ্যালাউ করবে, পারমিশন দেবে যে আপনি অমুক বিষয়ে গবেষণা করতে পারেন কি পারেন না। আসলে তা চায় না মুক্ত চিন্তার বিকাশ। এই যে আমি প্রশ্ন করছি, এই যে আমি নিজের মাথা দিয়ে ভাবছি, নতুন কথা বলছি, পুরনো কথা বলছি, নতুন করে ভাবার চেষ্টা করছি, তারা চায় আমাদের মগজে কারফিউ হোক, আমাদের মগজে শুধু ঘৃণা থাকুক, আমাদের মগজে শুধু হিন্দু থাকুক, মুসলমান থাকুক, কে পরে এসছে, কে আগে এসছে, কে কতগুলো বাচ্চা তৈরি করছে, কার বাড়িতে বিফ রান্না হচ্ছে, কার বাড়িতে পর্ক রান্না হচ্ছে, কে কোন ঠাকুরকে মানে, কে মন্দিরে যায়, মসজিদে যায়। আমরা সারাদিন এই নিয়ে কথা বলি। মানুষের যে কৃষ্টি, মানুষের যে বিকাশ, সেই জায়গাটা একেবারে বন্ধ করে দেই। তাই তারা চায় সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন। এবং একদম শেষে কমিউনালাইজেশন অফ এডুকেশন। স্যার বলছিলেন রিরাইটিং অফ হিস্ট্রি। ইতিহাস মানে আমরা যা যা বুঝি সেই সবটাকে বদলে দেওয়া। এবং এই রিরাইটিং এর হিস্ট্রির যে কত ভয়ঙ্কর এফেক্ট হতে পারে, পরিণতি হতে পারে, তার একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনে রয়েছে। আপনারা সবাই গুজরাট রায়টের কথা জানেন, গুজরাট দাঙ্গার কথা জানেন। আপনারা জানেন কিভাবে হাজার হাজার মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছে। ভাবতে অবাক লাগে না যে গুজরাটের মতো একটা রাজ্য, যে রাজ্যের কোনো ইতিহাস নেই, কোনো মিলিটেন্সির ইতিহাস নেই, মারামারির ইতিহাস নেই, লড়ালড়ির ইতিহাস নেই, ব্যবসায়ী মানুষ ব্যবসা করেন, সুখে আহ্লাদে থাকেন। হঠাৎ করে এমন কি হলো, তার এমন রক্ত পিপাসু হয়ে গেল? হঠাৎ করে এমন কি হলো, এমন হাজার হাজার লাশ পুড়ে গেল, কেউ মরে গেল, কেউ খুন হলো, অথচ কারোর কোনো ভ্রুক্ষেপ হলো না? গুজরাটের যদি আমরা কারিকুলাম দেখি, তার পড়াশোনার যদি আমরা কারিকুলাম দেখি, আমরা দেখব কিভাবে তার ইতিহাসটাকে বদলে দেওয়া হয়েছে। যে ছেলেটা, যে মেয়েটা 7-8 বছরে স্কুলে যাচ্ছে, সে ইতিহাসে পড়ছে মুসলমান আমার শত্রু, সে পড়ছে আমার জীবনের সমস্ত দুর্দশার মূল কারণ মুসলমানরা, সে পড়ছে আমি আজকে গরিব কারণ মুসলমানরা আজ থেকে 100 বছর আগে এসে আমার সমস্ত ধন দৌলত লুটে নিয়ে চলে গেছিল।
সে বুঝছে, সে প্রতিদিন তাকে এটা বিশ্বাস করানো হচ্ছে যে তোমাকে যদি ভালো থাকতে হয় তাহলে ওই ওরা যারা বাইরে থেকে এসছে ওদেরকে নিকেশ করতে হবে। এটাও এই যে হিন্দু রাষ্ট্রের যে স্ট্রাকচার তার একটা অন্যতম পার্ট। হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য একটা এক্সটার্নাল আদারের প্রয়োজন, একটা এনিমির প্রয়োজন, একটা শত্রুর প্রয়োজন। না হলে হিন্দু যে সোসাইটি সে তো ভীষণ ডাইভার্স। আজকে ত্রিপুরা বা পূর্ববঙ্গের মানুষ বা পূর্ব ভারতের মানুষ যেভাবে ভগবানকে দেখেন, যে ভগবানের পুজো করেন, আপনি পশ্চিম ভারতে চলে যান, তাদের যে ডেটি, তাদের যে দেবতারা একদম আলাদা। আপনি চলে যান দক্ষিণ ভারতে, তারা যে ভাষায় কথা বলেন, যে ঠাকুরের পুজো করেন, তারা একদম আলাদা, তার সঙ্গে আমাদের কোনো মিল নেই। ভীষণ রকম ডাইভার্স, ভীষণ রকম অন্যরকম। তো এইরকম বিভিন্নতায় ভরা একটা জাতিকে, একটা কমিউনিটিকে যদি আমাকে এক করতে হয়, আমি কি করে এক করব? আমাকে সবসময় একটা শত্রু লাগবে, ওই যে ওরা ওদের থেকে বাঁচতে হবে। মুসলমানরা আসছে, অনেক অনেক বাচ্চা তৈরি করছে, হিন্দুরা এক কাট্টা হোক। মুসলমানরা আসছে, জনসংখ্যা বাড়িয়ে দিচ্ছে, হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা তোমরা 10টা 12টা করে বাচ্চা তৈরি করো। হিন্দু রাষ্ট্রের যে আইডিয়া, সেই হিন্দু রাষ্ট্রের আইডিয়াটাই হচ্ছে ঘৃণার ওপর তৈরি, অপর মানুষের প্রতি, শত্রুর প্রতি ঘৃণার ওপর দাঁড়িয়ে। আর এই রিরাইটিং অফ হিস্ট্রি, ইতিহাসের যে পুনর্নির্মাণ, তার মধ্যে দিয়ে এই ঘৃণার বীজকে তারা ছোট্ট ছোট্ট মানুষের, ছোট্ট ছোট্ট বাচ্চার মনের মধ্যে প্রথিত করেছেন, যা ফুলে ফেপে বীজ বৃক্ষ হয়েছে। এবং সেই বীজ বৃক্ষের ফল খেলে যা যা হয় তা আমরা গুজরাটে দেখেছি, এখনো দেখছি, সারা ভারত জুড়ে দেখছি। তাই আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা এই সংকল্প নিয়েছি, আমরা এই প্রতিজ্ঞা নিয়েছি যে সারা ভারত জুড়ে আমাদের যখন জাথা হবে, আমরা শিক্ষা বাঁচানোর কথা বলবো, দেশ বাঁচানোর কথা বলবো, কিন্তু শুধুমাত্র এই জাঠাকে ছাত্রদের মধ্যে আটকে রাখবো না। যে ব্যাংকের কর্মী তার ব্যাংক বাঁচানোর জন্য লড়ছেন, সেও তো আমাদের লড়াই লড়ছেন। যে কৃষক কিছুদিন আগে পর্যন্ত ওই কৃষক আন্দোলনে গেছিলেন, ওই স্ট্যান্ড উইথ ফার্মার্স এটা শেয়ার করেছেন ফেসবুকে, তিনিও তো আমাদের ভারতের জন্যই লড়ছেন। যে শ্রমিক কিছুদিন আগের হওয়া 2 দিন ব্যাপী ধর্মঘটে তার ওই ছোট্ট কারখানাতে যাননি, তার মালিক তাকে বকেছেন, মেরেছেন, টাকা কেটে নিয়েছেন, সেও তো একই ভারতের জন্য, একই একটা ভারতের জন্য লড়াই করছেন। তাই আমরা বলেছি, আমরা যখন ভারত বাঁচাতে যাব, ছাত্ররা থাকবে, যুবরা থাকবে, তারা একই সঙ্গে শ্রমিক, কৃষক, মজদুর, মহিলা, প্রত্যেককে এক কাট্টা হতে হবে, প্রত্যেককে একসাথে হতে হবে। কারণ আমরা যদি একসাথে না হতে পারি, তাহলে এই ভারত বাঁচানোর কোনো জায়গা নেই। আমি খুব গর্ব করে বলি যে আমরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছি, আমাদের কাছে তো অপশন ছিল। এই কথাটা আমি আমার দাদুকে জিজ্ঞেস করতাম যে, বড়দাদু ভাই, তুমি তো তোমার ধর্মের কারণে তোমাকে বরিশাল থেকে এই কলকাতায় বা বালিতে বা হাওড়াতে চলে আসতে হলো, তো তুমি তো হিন্দু ছিলে বলেই তোমাকে আসতে হয়েছে, তা তুমি ভারতে এসে বা বাংলায় এসে কোনোদিনও বলনি কেন যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, আমার দেশেও শুধু হিন্দু থাকবে আর অন্য কেউ থাকবে না? বড়দাদু ভাই খুব মজার উত্তর দিয়েছিলেন। বড়দাদু বলতেন, দেশ মানে কি? দেশ মানে কি শুধু একটা মানচিত্র? দেশ মানে কি এটা কাঁটা তার? নাকি দেশ মানেই আমার বাড়িটা, আমার বাড়ির সামনের উঠোনের ওপারে পুকুর, যে পুকুরে আমি সাঁতার শিখেছি? দেশ মানে তো আমার স্কুল বাড়ির সামনের মাঠ, খেলার ময়দান, যেখানে আমি আমার বন্ধুর সঙ্গে খেলেছি, প্রথমবার সাইকেল চালানো শিখেছি। আমি যখন আমার দেশ ছেড়ে এসেছিলাম, আমার ভিটে মাটি সমস্ত কিছু ছেড়ে এসেছিলাম, খুব কষ্ট হয়েছিল, যন্ত্রণা হয়েছিল। আমি চাই না ওই যন্ত্রণার মধ্যে দিয়ে আর একটা মানুষও যাক। আমি যখন এপার বাংলায় এসেছিলাম, আমার মাথার উপর ছাদ ছিল না, আমরা ক্যাম্পে থাকতাম, খাবার পেতাম না, অস্বাভাবিক যন্ত্রণার মধ্যে দিয়েছিলাম। আমি কখনো দেখিনি তখন কোনো RSS বিজেপির লোক এসে আমার পাশে এসে বলছে যে, বাবু তুমিও তো হিন্দু, আমিও তো হিন্দু, আসো না আমার বাড়ির সামনে একটু জায়গা খালি আছে, তোমার একটা বাড়ি করে দিই। আমি শুনিনি কোনোদিনও, আমি দেখিনি কোনো এই ভগবাধারী লোক জয় শ্রীরাম বলে আমার কাছে এসে বলছে, বাবু তুমিও তো হিন্দু, আমিও তো হিন্দু, আসো আমার বাড়িতে একটু বেশি ভাত হয়েছে, তোমার জন্য একটু ভাত দিয়ে দিই। আমাদের লড়াইয়ে, আমাদের আন্দোলনে, আমাদের জমি পাওয়ার, বাড়ি পাওয়ার এই সমস্ত সংগ্রামে যদি আমাদের সঙ্গে কেউ ছিল, সেই পতাকাটার রং লাল, সেই পার্টিটার নাম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। তাই আমি আর যা করতে পারি কোনোদিনও ওই মতাদর্শের সাথে, ওই বামপন্থীদের সাথে, ওই বামপন্থার সাথে আমি গদ্দারি করতে পারবো না। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আসলে ভাতের কোনো রং হয় না, হিন্দুর ভাত আলাদা, মুসলমানের ভাত আলাদা, এরম হয় না। খিদের কোনো রং হয় না, ভালো থাকার কোনো রং হয় না। যে মানুষ এই ভারত ছেড়ে ওই পাকিস্তান অথবা বাংলাদেশে যেতে বাধ্য হয়েছিল, তারও একই নারী ছেঁড়া কষ্ট হয়েছিল। আমি চাই না ধর্মের নামে, জাতের নামে আর মানুষ খুনোখুনিতে যাক। আমি চাই হিন্দু মানুষ, মুসলমান মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, উদ্বাস্তু মানুষ, অউদ্বাস্তু মানুষ, প্রত্যেকে তার জীবন জীবিকার লড়াইয়ে হাতে হাত ধরে থাকুক। কারণ যে কারণে আমাদের প্রত্যেকের জীবনের সমস্যা, সে সমস্যার কারণটা এক, সেটা পুঁজিবাদ, সামন্তবাদ। যে ব্যবস্থার মধ্যে দিয়ে যারা কাজ করেন, যারা সংখ্যায় বেশি, তারা শ্রম দান করেন, কিন্তু তাদের উদ্বৃত্তটা ওই বড় লোকদের পকেটে জমা হয়। আমরা দেখলাম কোভিডের সময়, আমরা প্রত্যেকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি।
বহু মানুষ কাজ হারিয়েছেন, আয়ের উৎস হারিয়েছেন, মানে নুন আনতে পান্তা ফোড়নের মতো অবস্থা হয়েছিল। আর ঠিক একই সময় ওই 2 বছরেই আদানি আম্বানির পকেট ফুলে ফেপে উঠেছে। আদানি এশিয়ার 1 নম্বর ধনী মানুষ হয়েছেন। কি করে সম্ভব? ওই সময় তখন ইকোনমিক অ্যাক্টিভিটি চলছিল না, আমি আর আপনি তো বাঁচতে পারছিলাম না। আমার দেশের পরিযায়ী শ্রমিক তারা তো রাস্তায় হাঁটতে হাঁটতে মারা যাচ্ছিল। প্রসূতি মা, পরিযায়ী মা হাঁটতে হাঁটতে বাচ্চার জন্ম দিয়েছেন, মৃত বাচ্চার জন্ম দিয়েছেন। আমরা তো দেখেছি সেই ছবিটা। মা মারা গেছে, তার কোলের শিশুটি জানে না, প্ল্যাটফর্মে তার দেহ পড়ে রয়েছে, ছোট বাচ্চাটা গিয়ে বারবার মাকে ডাকছে, তার খিদে পেয়েছে, দুধ খেতে চাইছে, মায়ের নিথর দেহ সাড়া দিচ্ছে না। আমরা তো দেখেছি সেই ছবিটা। মহারাষ্ট্রের ঘটনা, 12 জনের পরিবার হাঁটতে লেগেছিলেন, ট্রেন বাস সব বন্ধ, মুম্বাই শহরে কাজ করতে এসেছিলেন। এখন ওখানের বাড়িওয়ালা বলে দিয়েছে তোমার আর কাজ নেই, এখানে থাকা টাকা হবে না, চলে যাও গ্রামে। যাবে কি করে গ্রামে? 2 দিনের রাস্তা হাঁটতে শুরু করেছেন, যে এখন তো ট্রেন চলছে না, আমরা এই লাইন ধরে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একদিন টানা হাঁটার পর ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে বসে পড়েছিলেন, বুঝতে পারেননি কখন চোখ লেগে গেছিল ক্লান্ত শরীরে। একটা মাল গাড়ি ওই অতগুলো ওই 12টা মানুষের ওপর দিয়ে চলে গেছিলেন, আমরা দেখেছি সেই ছবি। হাতে গড়া রুটি, তার উপরে চাপ চাপ রক্ত লেগে আছে। কার রক্ত? ভারতের রক্ত, পরিযায়ী শ্রমিকের রক্ত। যে শ্রমিক ওই রাস্তাটা বানিয়েছেন তার রক্ত, যে শ্রমিক ওই রেল লাইনটা বানিয়েছেন তার রক্ত। আমাদের পক্ষ নিতে হবে কোন ভারতকে আমরা বাঁচাতে চাই। আমরা খুব গর্ব করে বলি, যে ভারতকে আমরা বাঁচাতে চাই সে ভারতে কোনো পরিযায়ী শ্রমিককে মরতে হবে না। যে ভারতকে আমরা বাঁচাতে চাই সেই ভারতে কোনো হাথরাসের 18 বছরের দলিত মেয়েকে অস্পৃশ্য হওয়ার পর, ধর্ষিতা হওয়ার পর খুন হতে হবে না। আমরা এমন একটা ভারত চাই যেখানে আমি আপনি আমাদের জাত, ধর্ম, ভাষা সমস্ত কিছু ভুলে দিয়ে মানুষ হয়ে, নাগরিক হয়ে, নাগরিক সম্মানের সঙ্গে, নাগরিক অধিকারের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারি। আমার বিশ্বাস এই আজকের হলে যারা এসেছেন তাদের মধ্যে, তাদের মনের মধ্যে যে স্পৃহা, সেই স্পৃহা আর আমার স্পৃহা কিছু আলাদা নয়। এটা ঘটনা, আমাদের লড়াইটা খুব কঠিন, দেশকে বাঁচানোর লড়াইটা খুব কঠিন। কারণ দেশের রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে তারা স্বৈরাচারী, তারা ফ্যাসিস্ট, তারা কোনো রকম গণতন্ত্রের জায়গা, কোনো রকম গণতন্ত্রের পরিসর আপনাদের ছাড়বে না। কিন্তু আমাদেরও মনে রাখা উচিত, ওই দশরথ দেববর্মার কথা আমি বলছিলাম, হ্যাঁ আমরা শিক্ষা পরিষদ নিয়ে গেছিলাম, সাধারণ মানুষের কাছে গেছি, জনশিক্ষা পরিষদের মধ্যে দিয়ে লোককে শিক্ষিত করার চেষ্টা করেছি, আলোকিত করার চেষ্টা করেছি। কিন্তু একই সঙ্গে আর্ম স্ট্রাগল বা সশস্ত্র যে বাহিনী, সেই বাহিনী আমরা একই সময় তৈরি করেছিলাম। সুতরাং যদি দরকার পড়ে আগামী দিনে, এটা ইতিহাস বলে, যদি ফ্যাসিবাদকে কেউ হারাতে পারে, ফাঁসিবাদীদের কেউ হারাতে পারে, তাহলে তারা বামপন্থীরাই। তাই দশরথ দেববর্মা যেরকম আমাদের শিখিয়ে গেছেন, আমরা কথা বলবো, মানুষকে সচেতন করব, মানুষের চেতনায় শান দেব। আর দরকার পড়লে ফাঁসিবাদকে হারাতে যা যা 70-এর দশকে করা হয়েছিল সেই সমস্ত করার জন্য আমরা যেন তৈরি থাকি, এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া, ইনকিলাব জিন্দাবাদ।